ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। लाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা শিল প্রভুপাদ লীলামৃত থেকেই কন্টিনিউ করছি। তো 6th ভলিউম সেম চ্যাপ্টার আমরা কন্টিনিউ করছি। তো আমরা দেখেছিলাম শিল প্রভুপাদ ওখানে রথযাত্রাতে আমেরিকাতে রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন, ইউরোপ ট্যুরে গিয়েছেন। তারপর কি হয়েছে আমরা দেখব আজকে। গুরুদাস প্রভু একটা লেটার পাঠিয়েছেন কি সবাই ইসকন মন্দিরে ইনভিটেশন পাঠিয়েছে সবাইকে, কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধন হবে, তো সবাই আসুন বৃন্দাবনে। আর উনি বম্বে কলকাতায় লাইফ মেম্বারের জন্য ইনভিটেশন পাঠিয়েছেন অ্যান্ড ওনার জন্য ট্রেনে রিজার্ভেশন করে দিয়েছেন আসার জন্য। আর প্রভুপাদও বৃন্দাবনে জন্মাষ্টমীর সময় আসার জন্য অনেক ওনার শিষ্যকে নিমন্ত্রণ দিয়েছেন। এখানে লস অ্যাঞ্জেলেসে অনেক হাজারো ভক্ত আছে, তার সামনে প্রভুপাদ কথা বলেছেন কি এই কথা বলেছেন যে এখানে আছে সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধনে আসুন, সবাইকে ডেকেছেন। আর ওনার অনেক প্রভুপাদ ওনার নিজের গুরু ভাইকে চিঠি লিখেছেন, সবাইকে নিমন্ত্রণ করেছেন। শ্রীধর মহারাজ যে নবদ্বীপে আছে উনি এই ওনার প্রভুপাদের ইনভিটেশনকে গ্রহণ করেছেন। প্রভুপাদ ওনাকে বলেছেন কি আপনার জন্য আমরা থাকার জন্য ভালো ব্যবস্থা করব এবং কিভাবে কলকাতা থেকে বৃন্দাবনে সহজভাবে আসা যাবে এই সব কিছুর আইডিয়া দিয়ে দিয়েছেন। আর প্রভুপাদ বলেছেন শ্রীধর মহারাজকে ওনার টিচিংয়ের বিষয়ে আপনি খুবই সন্তুষ্ট আনন্দ হবেন কি আমার যে বুক আছে আমাদের বুকস ওটা খুব ভালো সেল হচ্ছে। আগে বছর পিছনে বছর 4 মিলিয়ন বুকস মানে 40 লাখ বই বিতরণ হয়েছে।
আর এই বছরে 6 মাস মধ্যে আগে বছর যত বই আমরা বিক্রি করেছিলাম অত বই অলরেডি 6 মাস মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর আশা করছি এবার ডাবল হয়ে যাবে বই বিতরণ। একটাই অসুবিধা আছে কি আমরা এখানে ম্যানেজমেন্ট একটু দরকার, কেন বড় হয়ে যাচ্ছে আমার অর্গানাইজেশন, সংস্থা অনেক বড় হয়ে যাচ্ছে, তা কিন্তু কৃষ্ণের কৃপায় সব কিছু ঠিকঠাক চলছে। আর এখানে আমি প্রচারে ট্যুরে এসেছিলাম, এখানে একটু অসুবিধা হয়েছিল, আমার হার্টে একটু সমস্যা ছিল, তাও এখানে ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়ে, ওনার উৎসাহ আমি দেখে ওনার আমার পক্ষ থেকে ওরা এত পরিশ্রম করছে, ওনাকে দেখে উৎসাহ আমি পাচ্ছি দেখে অনেকে। জুলাই 15 তারিখ 15, এখনই 10 দিন আছে প্রভুপাদ বৃন্দাবনে যাওয়ার জন্য। only 10 days before Prabhupada proposed arrival to Vrindavan, আর 10 দিন পরে প্রভুপাদ বৃন্দাবনে যাবেন। তো উনি ওই রকম ওনার অনেক সন্ন্যাসী শিষ্যকে চিঠি লিখেছেন, সবাইকে বলেছেন কি আপনার যা কিছু চর্চা আলোচনা করার সমস্যা যা কিছু আছে আপনি সবাই বৃন্দাবনে আসুন, ওখানে আমরা আলোচনা করব। আর যত যত পেন্ডিং আছে সব ওখানে আলোচনা করব বিষয়টা। তো আপনার সবাইকে আমি নিমন্ত্রণ দিচ্ছি, যত আপনার সন্ন্যাসী শিষ্য আছে সবাই এখানে থাকবে, তো আপনি আসুন, এটাই আমার ইচ্ছা। যখন করন্দর যে ভারতের জন্য নতুন জিবিসি নিযুক্ত করেছেন প্রভুপাদ, ওনাকে লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম, উনি একটু সংশয় ব্যক্ত করেছেন, ডাউট ব্যক্ত করেছেন কি সব ঠিকঠাক কি টাইম মতো হবে কি না, এটা একটু ওনার সংশয় ছিল, ওটা ব্যক্ত করেছেন। প্রভুপাদ লস অ্যাঞ্জেলিস থেকে ওনাকে উত্তর দিয়েছেন, এই যে অনুষ্ঠান হবে খুব ভালোভাবে হতে হবে, মানে মানে শুড নট বি পর, মানে খুব গরিব অনুষ্ঠানের মতো হতে হবে না, মানে অনেক রিচ থাকতে হবে, অনেক যদি কোনো অভাব আছে টাকার ওটা সব ব্যবস্থা করা যাবে, কিন্তু যত লোক আসবে সবার জন্য প্রসাদ থাকতে হবে। এইভাবে আপনি প্ল্যান করুন, আমি যত টাকা দরকার আমি দিয়ে দেব, কিন্তু প্রসাদ বিতরণ চলতে হবে। আর যে মন্দির ঠিক সময় মতো আপনি বলছেন কি রেডি হবে না, হবে কি না, হ্যাঁ এটা তো আপনার দায়িত্ব, এই বিষয়ে আমি কি করব। তারপর প্রভুপাদ করন্দরকে এরকম বলে দিয়েছে ফোর্সফুলি কি আপনার দায়িত্ব আপনাকে করতেই হবে, হ্যাঁ, কিন্তু এই শুনে কথা কি ঠিক মতো সময় মতো মন্দির রেডি হবে কি হবে না, ওনার যে ডাউট শুনে প্রভুপাদের চিন্তায় পড়ে গেছে। তারপর আবার উনি সুরভিকে যে কনস্ট্রাকশনের কাজ করছে ওখানে, ওনাকে ইনচার্জ ছিল কনস্ট্রাকশন, ওনাকে চিঠি লিখেছেন, আমি একটু চিন্তায় পড়ে গেছি, কেন করন্দর প্রভুর লেটার, করন্দর প্রভু আমাকে লেটার চিঠি লিখেছেন কি এখনই অনেকগুলো কাজ বাকি আছে, হ্যাঁ জন্মাষ্টমীর আগের অনেক কাজ বাকি আছে মন্দির উদ্বোধন করার জন্য, এখনই রেডি নেই। তো এইভাবে যে সময় প্রভুপাদ এরকম লন্ডনে ছিল, সরি লস অ্যাঞ্জেলিসে ছিল, প্রভুপাদ একটা চিঠি পেয়েছেন কি লন্ডন রথযাত্রা जो পরের মাসে আছে ওটা লোকাল অথরিটি ক্যান্সেল করে দিয়েছে, পারমিশন দেয়নি। হ্যাঁ কেন পিছলে বছরে যে রথযাত্রা হয়েছে লন্ডনে তাই জন্য অনেক ট্রাফিক জাম হয়ে গেছিল। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুभद्रा महारानी की जय, जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, जय श्री श्री गौनिताय की जय, श्रील प्रभुपाद की जय। তো সেই জন্য ট্রাফিকের সমস্যা হয়ে গিয়েছিল, সেই জন্য এবার পারমিশন দেয়নি। তো প্রভুপাদ বলেছেন ভক্তকে তাহলে আপনাকে প্রোটেস্ট করতে হবে, এরকম কেন ওরা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করছে, হ্যাঁ। আর উনি বলেছেন কি ওখানে অনেক ভারতীয় আছে লন্ডনে,
হ্যাঁ, ওখানে গিয়ে ওখানে অ্যাম্বাসেডারকে অ্যাপ্রোচ করুন, ওনার কাছে যান, ওখানে রিকোয়েস্ট করুন কি এইগুলো আমার সমস্যাকে ওখানকার রানী ওনার সামনে প্রস্তুত করার জন্য এই সমস্যাকে। হ্যাঁ, আমার রিসেন্টলি আমরা যে সময় এখানে গিয়েছিলাম মেলবোর্নে অস্ট্রেলিয়াতে, ওখানে যে রেভারেন্ড পল উনি ওখানে এরকম খ্রিস্টিয়ানকে বলেছেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে দেখে আপনি ভয় পাবেন না, কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওরা ভালো লোক। তো এটা দেখানো ওনাকে। মানে এরকম পুলিশ পারমিশন দিচ্ছেন না, মানে আমার সব অনুষ্ঠান যে আছে রাধযাত্রা অনুষ্ঠান আমরা করতেই পারবো না। তো প্রভুপাদ বলেছেন এটা কি, হ্যাঁ, যদি ওরা কিছু ট্রাফিকের সমস্যার জন্য আমার অনুষ্ঠানকে বন্ধ করতে হবে। তো প্রভুপাদ বলেছেন যদি ওরা পারমিশন না দেয় তাহলে কি করতে হবে, ভক্তকে সবাইকে মিলে ওখানে হাইড পার্কের জায়গাতে একটু রথকে তো তৈরি করে রেখে দেন, ঠিক আছে? রথ যাত্রা করার জন্য পারমিশন দিচ্ছে না, কিন্তু রথকে রেডি করে দেন, তারপর ওখানে রথযাত্রা করুন। ওরা পারমিশন দিচ্ছেন না, হ্যাঁ, কিন্তু রথকে এক জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান করুন। হ্যাঁ, তারপর বিগ্রহকে পালকিতে আপনি ওখান থেকে ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত নিয়ে যান, কিন্তু রথ ওখানেই থাকবে, রথ যাবেন না, পারমিশন দিচ্ছে না তো, পালকিতে নিয়ে যান বিগ্রহকে। এইভাবে কিন্তু আমাকে এইভাবে যদি সম্ভব হয় এইভাবে পুলিশের থেকে পারমিশন নেন, আর ওখানে গিয়ে প্রোটেস্ট করুন, এরকম পালকিতে নিয়ে গিয়ে প্রোটেস্ট করুন। হ্যাঁ, মানে এরকম রথকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না, কিন্তু কমসে কম রাত তো ওখানে দাঁড়িয়ে থাকবে, তো লোক দেখবে। আর লোক বুঝতে হবে কি এই মূর্খ পুলিশ যা আছে ওরা পারমিশন দেয়নি, সেই জন্য রাতকে নিয়ে যেতে পারেনি। তো প্রভুপাদ এইগুলো ওনার ইনস্ট্রাকশনকে অনেকবার বলে দিয়েছে। তো এইভাবে উনি অনেকবার উনি ইনস্ট্রাকশন দিয়েছে। আর প্রভুপাদ বলেছে আমার গুরু মহারাজ বলেছেন প্রাণ আছে যার সেই হেতু প্রচার, যার কাছে প্রাণ আছে ওনাকে প্রচার করতে হবে, যে মৃত দেহ আছে ও প্রচার করতে পারবে না। তো আপনারা সবাই প্রাণ আছে ওই মতো ব্যবহার করুন, মৃতদেহের মতো ব্যবহার করবেন না। যেমন আমার সব গুরু ভাই মৃতদেহ মতো হয়ে গেছে, সেই জন্য আমাকে দেখে ওরা খুব ঈর্ষপরায়ণ, ওনার প্রাণ নেই এখন। যদি আপনি এরকম সহজ জীবন যাপন করতে চাই, শুধুমাত্র ভগবানকে দেখিয়ে ঘুমাতে চাই, তাহলে তো এই মুভমেন্ট বিফল হয়ে যাবে। প্রভুপাদ এইরকম মানে এত ইম্পর্টেন্ট রথযাত্রা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এটা শুনতে চাই না। আমরা সবাই নিয়ম পালন করব, যে রুলস উনি বলছে সব পালন করব, কিন্তু আমাকে এই রথযাত্রা অনুষ্ঠান করতে হবে। হ্যাঁ, কাল লাস্ট টাইম তো ওরা দেখেছে হাজারো হাজারো লোক এসেছেন রথযাত্রাতে। হ্যাঁ, 3 ঘন্টা ওখানে আমরা ট্রাফালগার স্কোয়ারের কাছে ছিলাম, আর এত লোক রথযাত্রার জন্য এসেছেন, হাজার হাজার লোক, কিন্তু এত লোক তো ছেড়ে যায় না। মানে কি ওরা এখানে দেখেছে কি এখানে সব ইন্টারেস্ট আছে, রথযাত্রাতে যত ইন্টারেস্ট আছে ওনার দেখতে পাচ্ছে সবাই। ব্রহ্মানন্দ স্বামী বলছেন হ্যাঁ স্যান ফ্রান্সিসকো ওখানে নিউজ পেপারে বলেছেন এটা সব থেকে পপুলার ফেস্টিভ্যাল, মানে সব অনুষ্ঠানের মধ্যে খুব ফেমাস। তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ 15,000 লোক এসেছেন, আর সবাই ওখানে স্যান ফ্রান্সিসকোতে প্রভুপাদের লেকচার শুনেছেন। তো মানে ওরা সবাই দেখছে কি এই হরে কৃষ্ণ যে সংস্থা উদ্যম আছে ইসকন, তো এখানে
অনেক কিছু আছে, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। কিছু কিছু সময় কিছু কিছু লোক আমাকে এগিয়ে মানে এরকম অনুষ্ঠান করতে বাদ দেয়, মানে করতে দেন আমার কার্যকলাপকে। কেন? ওরার ভয় কি ওরা শেষ হয়ে যাবে। যেটা আমি এই ইস্কনকে অ্যালাউ করবো, যে ও করতে চাই তাহলে আমার শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, এই ভয়। তো একদিন প্রভুপাদ লস অ্যাঞ্জেলিস থেকে কই বেরোবে, ওখান থেকে রওনা দেওয়ার আগে উনি ওখান সমস্ত ভক্তকে মন্দিরে টেম্পল হলে উপস্থিত হয়েছেন, সবাইকে এনকারেজ করেছেন, মানে উৎসাহ দিয়েছেন, প্রোৎসাহ দিয়েছেন কি সবাই কৃষ্ণ ভাবনামৃতে থাকার জন্য। আর উনি বলেছেন ওনার কিন্তু আর্জেন্ট এটা প্রিচিং, মানে এই সব উনি এত দূর মানে প্রচারের জন্য সব জায়গায় যাচ্ছে, ঘুরে যাচ্ছে। কেন? তাহলে উনি আসছে এখানে ওনাকে প্রেরণা দিয়ে, ওনাকে সত্য কৃষ্ণ ভক্তিতে সত্য করার জন্য। আর যদি ওরা ওনার কথা শুনে ঠিকঠাক অনুসরণ করে, যদি ফলো করে, তাহলে সাকসেস গ্যারেন্টি হবে। সেই জন্য উনি বলছে যে কোনোভাবে আপনি চেষ্টা করুন পাশ্চাত্য দেশে সব জায়গাতে এই প্রচার কার্য হোক। আপনারা সবাই খুব বুদ্ধিমান, আর আপনারা এই সব জিনিস ঠিকভাবে গ্রহণ করেছেন, তো এই স্ট্যান্ডার্ডকে, এই জিনিসকে আপনি অনুসরণ করুন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এটা খুব কঠিন নেই, হ্যাঁ, এটা জাস্ট ফলো করুন, বাস পাক্কা হয়ে যাবে। পাক্কা মানে সলিড। মা মে বৈ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যদি আপনি ভক্তি কৃষ্ণ ভাবনামৃত ভিতরে সলিড, তাহলে মায়া আপনাকে স্পর্শ করতে পারবেন না। সো এটা হচ্ছে আমার অনুরোধ। আমি সারা পৃথিবীতে ভ্রমণ করছি, আমি দেখেছিলাম ডালাসে কীভাবে চলছে, নিউ বৃন্দাবনে কীভাবে চলছে। তো আমি সহজভাবে সব জায়গায় ঘুরছে। আমি এই আন্দোলন মানে উদ্যম মানে এই সংস্থাকে শুরু করেছিলাম, তো আমি চাইছি কি এটা ভালো করে চলে। তো সেই জন্য ডোন্ট ডিভিয়েট, মানে এদিকে ওদিকে যাবেন না, এটাই আমার অনুরোধ। দিস ইজ মাই অনলি রিকোয়েস্ট। তারপর প্রভুপাদ একটু কান্না করতে শুরু করেছেন। যদি আপনি এরকম ফলো করে তাহলে আপনি সলিড থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো নিউ বৃন্দাবন জুলাই 18, 1974 একটা লেটার করন্দর থেকে প্রভুপাদ পেয়েছে। উনি চিঠিতে লিখেছেন কি, আমি এই ইন্ডিয়াতে আপনি জিবিসি পদ আমাকে নিযুক্ত করেছেন, আমি জিবিসি পদ থেকে রেজিগনেশন ত্যাগ করছি। এত দায়িত্ব আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি তো এখনই ফিরে ভক্তি ভিতরে চলে এসেছিলাম, আর আমি ভক্তি করতে চাই, কিন্তু এই জিবিসি দায়িত্ব পালন করতে পারবো না। তাহলে আবার শিল প্রভুপাদের উপরে এইসব দায়িত্ব চলে এসেছে। হ্যাঁ, তো তখন ওনার রুমে, ওনার ঘরে আর জিবিসি লোক ছিল, অন্য জিবিসি ছিল। তাহলে প্রভুপাদ বলছে তাহলে কি করব আমি, এখনই আমরা কি করব? হ্যাঁ, কি আমাকে সব ইন্ডিয়াতে যত বড় বড় প্রজেক্ট শুরু করেছে কি ত্যাগ করতে হবে? তখন যেরকম বলেছে প্রভুপাদ, সবাই বলছে প্রভুপাদ কিন্তু ওটা সবাইকে, সব প্রজেক্ট যে ইন্ডিয়াতে আছে ভারতে, ওটা তো আপনাকে খুব প্রিয়। তাহলে প্রভুপাদ তাহলে কি করব? মানে কেউ দায়িত্ব নিচ্ছেন না। তারপর গুরুদাস প্রভুকে ছাড়া বৃন্দাবনে সবাই ভেবেছেন কি, শুধু গুরুদাস প্রভু ভেবেছেন কি জন্মাষ্টমী পর্যন্ত মন্দির রেডি হয়ে যাবে। ওনার ছাড়া কেউ অন্য সবাই ভক্ত ভেবেছে কি এটা হবে না, সময় মতো মন্দির কনস্ট্রাকশন হবে না, খুব স্লো চলছে কাজ। হ্যাঁ, এখনই মানে
জাস্ট ডিটি মন্দির, ডিটি ভগবানের ঘর একটু কিছু হয়েছেন, বাকি সব জায়গা কনস্ট্রাকশন সাইট, এখনই কনস্ট্রাকশন চলছে, এখনই মানে টোটাল আল্টার রেডি হয়নি, এখনই বিগ্রহ আসেনি। তো তেজস প্রভু ভেবেছেন গুরুদাস প্রভু এত ভয় ওনার ভিতরে কি আমি প্রভুপাদকে অসন্তুষ্ট করব কি, এই ভয়ের কারণে কোনো দিন উনি স্বীকার করছেন না কি এটা ঠিক মতো সময় মতো রেডি হবে না। ওনার ভয়, আরে আমি রেডি হবে না বলে বলতে তাহলে প্রভুপাদ অসন্তুষ্টি হয়ে যাবে, সেই কারণে। তো ডেট তো অলরেডি প্রভুপাদ বলে দিয়েছে, জন্মাষ্টমী ডেট ফিক্স করেছে, মানে যে কোনোভাবে করতেই হবে। প্রভুপাদ আর কোনো এক্সকিউজ শুনতে চায় না। তো এটা গুরুদাস প্রভু অ্যাডমিট করেছে কি জন্মাষ্টমীর মধ্যে কনস্ট্রাকশন কমপ্লিট হবে না, উনি নিজে বুঝেছে। কিন্তু উনি ভেবেছেন কি তাও আমরা উদ্বোধন করা যাবে, মানে কিছু কিছু কাজ বাকি থাকবে, কিছুটা তো কমপ্লিট হয়ে যাবে, ওটা নিয়ে শুরু করে দেবো মন্দির উদ্বোধন, এরকম ভেবেছেন। এখনই তো মানে ভারতে এখনই কোনো জিবিসি নেই মানে দেখাশোনা করার জন্য, সেই জন্য প্রভুপাদ এই বৃন্দাবনে কি চলছে এক্স্যাক্ট রিপোর্ট পাচ্ছেন না। ঠিক যখন তামল কৃষ্ণ মহারাজ এপ্রিল মাসে চলে গেছেন বিদেশে প্রচার করার জন্য দায়িত্ব থেকে মুক্ত হয়ে, এখনই অনেক মাস হয়ে গেছে, আর প্রভুপাদ আরেকজন করন্দর প্রভুকে নিযুক্ত করেছেন, কিন্তু কিছু সপ্তাহ পরেই করন্দর প্রভু রাজিনামা রেজিগনেশন দিয়ে দিয়েছে। তো এখনই প্রভুপাদের কাছে শুধুমাত্র গুরুদাস প্রভু যা চিঠিতে পাঠাচ্ছে ওইটুকু উনি জানেন। আর জুলাই মাস শেষ হতে এসেছেন, আর অনেক ভক্তরা বৃন্দাবনে যাব, ওখানে অনুষ্ঠান হবে তৈরি করে রওনা দিচ্ছে সব জায়গা থেকে। তো বৃন্দাবন আগস্ট 4, 1974 যখন প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন, ইস্কনের জায়গাতে রমন রীতিতে এসে দেখেছেন, ওনাকে স্বাগত করার জন্য অনেক ভক্ত এসেছেন। অলরেডি 25 ভক্ত বিভিন্ন দেশ থেকে এই এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চলে এসেছেন। সবাই মিলে প্রভুপাদকে ভালো স্বাগত জানিয়েছেন। তারপর প্রভুপাদ ওখানে হেঁটে হেঁটে গিয়েছেন, ওখানে ওই জায়গাতে নেমে গাড়ি থেকে, আর দেখছে কি ওখানে অনেকগুলো জিনিস এখনই রেডি নেই। ওখানে বালি আছে, ইট আছে, আর কনস্ট্রাকশন চলছে এখনই, সব জায়গা সব জিনিস পড়ে আছে। তো প্রভুপাদ দেখে বলেছেন, হোয়াট ইজ দিস, এটা কি? সব ঘুরে দেখেছেন কনস্ট্রাকশন সাইটে, এখানে তো কিছু নেই, মন্দির কোথায়? তো প্রভুপাদ বলেছেন, গুরুদাস প্রভুকে বলেছেন, আপনি বলেছেন মন্দির রেডি। তো গুরুদাস প্রভু, সুরেন্দ্র প্রভু, গুণার্ণব প্রভু সবাই কেউ উত্তর দিচ্ছেন না। সবাই মানে মুখ কালো হয়ে গেছে, সফেদ হয়ে গেছে, কিছু বলতে পারছেন না। প্রভুপাদ খুব রেগে গেছে। কিভাবে মন্দির উদ্বোধন করে যাবে এরকম পরিস্থিতি? তো সবাই যে ভক্ত বিভিন্ন দেশ থেকে এসেছেন মন্দির উদ্বোধনের জন্য, ওরা সবাই দেখছে, হ্যাঁ সত্যি এখানেতে মানে মন্দিরকে উদ্বোধন করার পরিস্থিতি, ওপেনিং করার পরিস্থিতি নেই। তো তাহলে ভক্ত বলছে, কিন্তু প্রভুপাদ অনেক ভক্তরা এখনই অলরেডি রওনা দিয়ে দিচ্ছে অনেক জায়গা থেকে এখানে আসতে। তো প্রভুপাদ বলছে, সঙ্গে সঙ্গে বলে দেন অনেকে না আসতে, এখানে কোনো মন্দির উদ্বোধন হবে না। তো প্রভুপাদ এরকম বলে দিয়েছে স্টেটমেন্ট। আর প্রভুপাদ খুব রেগেছিল। আর ওই সময় পর্যন্ত সবাই ওনার পাশে ভক্ত হাসি ছিল, এখনই সব চুপ হয়ে গেছে, খুব সিরিয়াস হয়ে গেছে। তারপর বলছে, এইরকম মন্দিরকে আপনি উদ্বোধন করবেন? তখন হরিকেশ প্রভু বলেছেন, হরিকেশ মহারাজ, প্রভুপাদ আল্টার কিন্তু রেডি আছে,
উনি এখনই জাপান থেকে এসেছেন, হরিকেশ মহারাজ। আমরা বিগ্রহকে প্রতিষ্ঠা করতে পারবো। প্রভুপাদ এইরকম মন্দিরের উদ্বোধন হতে পারবেন না, করা যাবে না। কেন? এই মন্দির কমপ্লিট নেই। এরকম বলে প্রভুপাদ ওনার ঘরে চলে গেছেন। ওনার সাথে ওখানে যে দায়িত্ব ছিল বৃন্দাবন ম্যানেজার, সবাই ওনার সাথে চলে গেছেন। ওই সময় সবাই ভেবেছেন যদি আমি যত দূর প্রভুপাদকে থেকে থাকে ভালো। কেন? প্রভুপাদ এত রাগ ছিল ওই সময়। সুরভি প্রভুর ওয়াইফ, ওনার স্ত্রী, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে শুরু করেছেন। এত রাগ ছিল প্রভুপাদের, হ্যাঁ, ও ভয় পেয়ে প্রার্থনা করছে। তো প্রভুপাদ এর তো রুমে যাওয়ার পরে ওনার রাগ আর বেড়ে গেছে। উনি গুরুদাস প্রভুর উপরে অনেক ওনাকে বকা দিয়েছেন, কীভাবে সব আপনি খারাপ ম্যানেজমেন্ট করেছেন। তারপর সুরভি প্রভুকে উনি বকা দিয়েছেন। সবাইকে, যে ওনাকে ওখানে ছিল, অনুপস্থিত ছিল, কেউ সাহস পায়নি কিছু প্রভুপাদকে বলতে। ওই সময় প্রভুপাদকে ওই রকম দেখে সবাই চুপ হয়ে গেছিল, ওনার সব মুখ শুকিয়ে গেছে সবার। তারপর প্রভুপাদ বলেছেন, ঠিক আছে, এই সব কিছু তো ঠিক তো কিছু হয়ে নেই কমপ্লিট, তো তাও কি মন্দির উদ্বোধনের কোনো জায়গা আছে কি? কি কমসে কম ভগবানের গড় কি রেডি হবে? সুরভিকে দেখেছেন, দেখতে বলছেন, এটা তো আমার সংস্থার অপমান হচ্ছে। সবাই লোক কি ভাববে? সব জায়গা তো বলে দিয়েছিলাম এখানে আজকে এই জন্মাষ্টমীতে উদ্বোধন হবে। তখন সুরভি প্রভু বলেছেন কি, প্রভুপাদ আসলে কেউ জানেন না এখনই কি মন্দির উদ্বোধন হবে। তো প্রভুপাদ হঠাৎ করে বলেছে, কি আপনি কি সবাইকে নিমন্ত্রণ দেয়নি? তখন বলেছে উনি, না প্রভুপাদ, বৃন্দাবনে আমরা কাউকে নিমন্ত্রণ করিনি। কেন? সবাই দেখছে কি এখানে মন্দির তো কিছু এখনই কনস্ট্রাকশন হয়নি, তো সেই জন্য সবাই জানি কি এখনই উদ্বোধন হওয়ার কোনো প্রশ্নই নেই। সেই জন্য আমরাও কেউকে এখানে বৃন্দাবনে কাউকে নিমন্ত্রণ দেয়নি। তো প্রভুপাদ আর রেগে গেছে, আপনার সব দিস ইজ এ ফার্স, আমাকে সব মিথ্যা কথা বলেছেন আপনি, কি সব রেডি, সব হয়ে গেছে। হ্যাঁ, তো প্রভুপাদ খুব রেগে গেছে বৃন্দাবনের ম্যানেজারের উপরে। আমাকে এই জন্মাষ্টমীতে উদ্বোধন করতে প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, তো সুরভি প্রভু বলেছেন, প্রভুপাদ এই যে ডোরস ডোর ডিটি ঘরের ডোর এখনই রেডি নেই, ওই এখনই কাটছে। হ্যাঁ, প্রভুপাদ বলছে, যমুনাকে জিজ্ঞাসা করেছেন কি বিগ্রহের জন্য সব যে পোশাক আর অন্য জুয়েলারি জিনিসপত্র সব রেডি? তো প্রভুপাদ যমুনা মাতাজি বলেছে, হ্যাঁ সব কিছু কিনেছিলাম, কিন্তু ওনার আসন সিংহাসন তো কিছু রেডি হয়নি এখন আল্টারে। তো ওনাকে জিজ্ঞাসা করেছেন যমুনা মাতাজিকে, তাহলে আপনার কি ওপিনিয়ন, আপনার কি করা যাবে? তো উনি বলেছেন, প্রভুপাদ আমি কিছু বলতে পারবো না, আমার কোনো যোগ্যতা নেই। তো আরও কিন্তু উনি বলেছেন কি, আমি ভাবছি কি এই মন্দিরে এখন উদ্বোধন করা অসম্ভব, কোনো একটা পূজারিও নেই এখানে। তো প্রভুপাদ দেখেছে কি ফাইনালি সম্ভব না, কিছু নেই। তাহলে বলেছেন ঠিক আছে, তাহলে আমরা করব না। কিন্তু আমরা অনেক লোককে বিভিন্ন দেশে লোককে আসার জন্য নিমন্ত্রণ দিয়েছিলাম, আর আমাকে কিছু আপনি জানেন এরকম পরিস্থিতি আছে, তাহলে আপনারা বলুন কি করা যাবে এখন। আচ্ছা, প্রভুপাদ পরে ভেবে দেখেছেন, আচ্ছা ঠিক আছে, দিওয়ালি কখন আছে? অক্টোবর ছিল প্রভুপাদ বলেছেন একজন, তাহলে দিওয়ালিতে ওপেন করা যাবে কি? কেউ বলছে না কিছু।
তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি আছে, একজন বলেছে এই ডিসেম্বর শেষে। তো প্রভুপাদ কিছু বলছেন না। তারপর সুরভি প্রভু বলেছেন, প্রভুপাদ এটা 6-7 মাস লাগবে। আর তাহলে প্রভুপাদ বলেছে, তাহলে এপ্রিল মাসে রামনবমী ওই দিন করবো কি? ওই সময় বৃন্দাবন মানে মায়াপুরে তো ভক্ত আসবে, তারপর এখানে বৃন্দাবনে সবাই আসবে, ভালো হবে। তো সুরভি প্রভু আবার বলেছেন, মানে ওনার এখনই কনফিডেন্স নেই, বিশেষ রূপে কারণ কি উনি জানাচ্ছে। প্রভুপাদ এখানে আমার যে এক্সপিরিয়েন্স আছে কনস্ট্রাকশনে, এখানে মেইন সমস্যা আছে সিমেন্ট। এখানে সিমেন্ট পাচ্ছে না আমরা, আমাকে গভর্নমেন্টের পারমিশন গভর্নমেন্ট থেকেই পেতে হবে সিমেন্ট। আর এই হচ্ছে মেন আমার সমস্যা, যেই কারণে আমরা কনস্ট্রাকশনে তাড়াতাড়ি করতে পারছি না। যদি সিমেন্ট আমি এখনই পেয়ে যাই, যত সিমেন্ট দরকার 3 মাস মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো কনস্ট্রাকশন। কিন্তু সিমেন্ট কখন পাবো আমরা, এটা ঠিক নেই কিছু। তো প্রভুপাদ বলেছেন, ঠিক আছে তাহলে কোন ডেটে আমরা ওপেনিং করব এই বিষয়টা আলোচনা করে কোনো প্রয়োজন নেই, ছেড়ে দিন এটা বিষয়। যখন তাহলে নেক্সট জন্মাষ্টমীতে তো হয়ে যাবে, এরকম বলে দিয়েছে প্রভুপাদ, মানে সার্কাস্টিক্যালি। হ্যাঁ ঠিক আছে, যখন সিমেন্ট পাবো যে কোনো সময় 3 মাসে যদি এখন সিমেন্ট পাই 3 মাসে যদি হয়ে যাবে তখন ওপেনিং করবো, যখন সিমেন্ট পাবো তখন যাবো তখন ওপেন করবো। এরকম বলেছে, ঠিক আছে। তারপর থেকে প্রভুপাদ যার সাথে দেখাশোনা করছে, বিশেষ রূপে গুরুদাস প্রভুর সাথে, উনি অনেকবার ওনার অসন্তুষ্টিকে ব্যক্ত করেছেন, ঠিক করেনি, ঠিক হয়নি। আর গুরুদাস প্রভুকে বলেছেন, ঠিক আছে আপনাকে আমি অনেক টাকা পাঠিয়েছিলাম, এই টাকা কিভাবে খরচ করেছে আমি দেখতে চাই, অ্যাকাউন্টস নিয়ে আসুন। উনি দেখেছে, ওখানে দেখে আবার গুরুদাস প্রভুকে বকা দিয়েছে। এখানে আপনি জয়পুরে গিয়ে কত দামি হোটেলে থেকেছেন, এখানে বিল আছে। প্রভুপাদ এটা পছন্দ করেনি। তারপর থেকে গুরুদাস প্রভু মানে একটা ওনার ঘরে গিয়েছেন। তারপর যত পর্যন্ত শিলা প্রভুপাদ ঢাকে নেই, উনি বেরোতেন না রুম থেকে, ভয় পেয়ে গেছে। তারপর প্রভুপাদ ভেবেছেন এখানে বৃন্দাবনের টেম্পল প্রেসিডেন্টকে আমি তাহলে চেঞ্জ করে ঠিক হবে। ভেবেছেন হরিকেশ প্রভুকে কি টেম্পল প্রেসিডেন্ট করবো, আর গুরুদাস প্রভু আর ওনার ওয়াইফ স্ত্রীকে তাহলে গেস্ট হাউস ইনচার্জ করে দেব। ওই সময় এখনই গেস্ট হাউস কিছু কনস্ট্রাকশন হয়নি, শুধুমাত্র একটা গত আছে বাস। গুরুদাস প্রভুকে ডেকেছেন আবার, আর উনি বলেছেন, ঠিক আছে আমি ভাবছি আপনাকে গেস্ট হাউসের দায়িত্ব দেব। তাহলে আপনি জয়পুরিয়া গেস্ট হাউসে গিয়ে, বৃন্দাবনে একটা আছে জয়পুরিয়া গেস্ট হাউস, ওখানে গিয়ে কীভাবে ওরা ম্যানেজ করছে একটু মানে খোঁজ খবর নিয়ে আসুন। তো গুরুদাস প্রভু বলছে, কিন্তু প্রভুপাদ ওনার যে রেট আছে রুম ভাড়া খুব কম। হ্যাঁ অবশ্যই কেউ ও জিনিসকে স্পন্সর মানে টাকা দিচ্ছে ওনাকে, সেই জন্য ওরা অত কম দামে ম্যানেজ করতে পারছে ভাড়া দিয়ে। তখন প্রভুপাদ বলেছেন, দেখুন এই মিস্টার জয়পুরিয়া না, উনি মারওয়াড়ি বিজনেসম্যান, মারওয়াড়ি ব্যবসায়ী। উনি ওখানে ওই গেস্ট হাউস থেকে ইনকাম করছে, কেউ ওনাকে টাকা দিচ্ছেন না, উনি ব্যবসায় করছে। আর এই রকম ব্যবসায় করার হচ্ছে মানে আর্ট অফ ম্যানেজমেন্ট, ওই শিখতে আপনাকে যাওয়ার জন্য আমি বলছি। ওখানে গিয়ে আপনাকে শিখতে হবে কীভাবে এরকম কম দাম ভাড়া দিয়ে সুন্দরভাবে ম্যানেজ করতে পারছে। কিন্তু গুরুদাস প্রভু এইসব শুনে উনি ভেবেছেন এই ভারতে এত তপস্যা থাকার জন্য, এখানে সেবা করার জন্য, আর এখনই তো প্রভুপাদ অনেক এই পরিস্থিতিতে আমাকে অনেক বোকাও দিচ্ছে, আমি এত সহন করতে পারছেন না। তো আর এখানে এখনই এই পরিস্থিতিতে এখানে থাকার খুব ডিফিকাল্ট। তো উনি ওনার স্ত্রীর সাথে কথা বলতে শুরু করেছেন, তাহলে আমরা এই বৃন্দাবন ত্যাগ করে অন্য জায়গাতে চলে যাব, আর আমি এখানে সহন করতে পারবো না। আর প্রভুপাদ সুরভিকে বলছেন, অনেকবার ডাকছে,
এখনই মানে ভগবানের ঘরের দরজা এখনই রেডি কেন নেই? তো সুরভি প্রভু বলেছে, প্রভুপাদ আমি চেষ্টা করছি, এখানে অনেক জিনিস আছে। তো প্রভুপাদ বলে যা কিছু আছে আপনাকে করতে হবে। হ্যাঁ, এই আপনি যে কাজে লেগেছেন না লোক, ওরা আপনাকে প্রতারণা করছে, চিটিং করছে। আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আমরা এত কষ্ট করে সব ভক্ত কালেকশন করে টাকা দিচ্ছে, আর আপনি এরকম লোকের হাতে দিচ্ছে, কন্ট্রাক্টর, এই লেবার, এই এত টাকা ওরা খেয়ে নিচ্ছে। আমি চাই না কি আমার প্রজেক্টের মাধ্যমে এই কন্ট্রাক্টররা সব অনেক টাকা খেয়ে ধনী ধনী ব্যক্তি হয়ে যায়। মার্বেল কোথায়, মানে মন্দিরে বসাতে মার্বেল কোথায়? তো সুরভি প্রভু জিজ্ঞাসা করে প্রভুপাদকে, প্রভুপাদ কোথায় থেকে আমি মার্বেল পেতে পারবো? তো প্রভুপাদ বলে, আপনি আমাকে এরকম প্রশ্ন করছেন, আপনি তো দক্ষ। হ্যাঁ, তো উনি বলছেন আমি জানি না প্রভুপাদ। তাহলে প্রভুপাদ বলেছে না, প্রভুপাদ বলছে আমি জানি না কোথায় আছে মার্বেল, কোথায় থেকে পাবো, এই জন্য আপনাকে বুদ্ধি লাগাতে হবে। মানে আলটিমেটলি প্রভুপাদ এরকম সবাইকে একটু বোকা দিয়েছেন, বিশেষ করে ওনার মূর্খ ব্যবহারের কারণে। আর এইভাবে ওনাকে আদেশ ও নির্দেশও দিচ্ছে এবং ওনাকে সবাইকে একটু পরীক্ষাও নিচ্ছে। এই প্রভুপাদ সব পিছনে আছে, এরকম ব্যবহারের পিছনে আছে ওনার। এখনই প্রভুপাদ দেখছে কি অসহন, খুব প্রভুপাদ ফ্রাস্ট্রেটেড, কিন্তু এসব আধ্যাত্মিক স্তরে আছে কি ওনার চিন্তা কি এত, প্রভুপাদের ফ্রাস্ট্রেশন কি আমি বৃন্দাবনে যেভাবে ভগবানকে এখানে সেবা দিতে চাই ওই রকম দিচ্ছে পারছেন না। এখানে এত বড় মন্দির, সুন্দর মন্দির করতে চাইছে, তার মাধ্যমে অনেক প্রচার করতে চাইছে, কিন্তু ওটা হচ্ছে না। তো এই কমপ্লিট হচ্ছে না, এই জিনিসে টেনশন প্রভুপাদ। এটা ভগবানের সেবা ভালো করে হচ্ছেন, এই জিনিস নিয়ে টেনশন হচ্ছে। এখন প্রভুপাদের শিষ্য তো কাজ করেননি ওখানে, কিন্তু ফল তো প্রভুপাদকে উপভোগ করছে। মানে এখানে শিষ্য বিফল হয়ে গেছে, মানে গুরু এখানে প্রভুপাদ ভাবছে আমি বিফল হয়ে গেছে কেন, এই সব তো আমার ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ না, এনার মাধ্যমে আমি এখানে কাজ করছি। যদি ওরা কাজ করে, ইনস্ট্রুমেন্ট কাজ করেন না, তাহলে আমি কিছু করতে পারছি না। যেরকম আমার হাত পা যদি কাজ করেন না, তাহলে শরীর পুরো সমস্যা মানে ফেস করবে, হ্যাঁ না। তো প্রভুপাদের যে ইচ্ছা আছে ওটা এখনই ভগবানকে এরকম সেবা দেওয়া, জন্মাষ্টমীতে মন্দির উদ্বোধন করা, ওটা হচ্ছে না, বিফল হয়ে গেছে। সেই জন্য প্রভুপাদ একটা ফ্রাস্ট্রেট হয়ে গেছে, এরকম ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রভুপাদের আধ্যাত্মিক স্তরে আছে, এখনই আধ্যাত্মিক স্তরে আছে, কিন্তু আধ্যাত্মিক স্তরে মানে এটা নয় কি এখানে শুধুমাত্র প্রভুপাদ ওনার শিষ্যকে নির্দেশ মানে আদেশ ইয়া ওনাকে বোকা দেওয়ার জন্য এরকম মানে অ্যাক্টিং করছেন না, উনি সত্যি সত্যি আধ্যাত্মিক স্তরে ভগবানের জন্য এই টেনশন নিচ্ছে। আর কেউ এমনি হাসিয়ে প্রভুপাদকে হাসাতে পারবে না এখন পরিস্থিতিতে। যদি প্রভুপাদকে সন্তুষ্ট করতে হয় তাহলে প্রভুপাদের ভাব জানতে হবে, প্রভুপাদ কী চায়, এই জেনে ভক্তরা শিষ্যরা সবাই মিলেমিশে সেবা করতে হবে। প্রভুপাদ এখনই কিছু ভালো সেবা চাইছে ওনার শিষ্যদের দিকে, এরকম না কিছু সেন্টিমেন্টালি কাজ করে, কিন্তু হার্ডওয়ার্ক করে প্রভুপাদ চাইছে কি ওনার গুরু মহারাজের যেরকম চাইছে প্রচার সেবায় এই সব ওনাকে সাহায্য করে, এটা উনি চাইছে। তাহলে এইরকম প্রজেক্টসে দ্বারা এই সমস্ত ব্রহ্মাণ্ড, এই বিশ্বকে, পৃথিবীকে যেরকম সমস্যা দিকে সব রকম অশান্তি দিকে মুক্ত করতে পারে। তো এই কংক্রিট, এই সিমেন্ট পাওয়াটা খুব কঠিন। তো সুরভি, গুণার্ণব প্রভু, তেজস প্রভু ওরা কীভাবে সিমেন্ট কোথায় থেকে পাবো, তো মানে এটা খুব কঠিন ওই সময় ভারতে সিমেন্ট। মানে ডেইলি ওরা চেক করছে, প্রতিদিন ওরা যাচ্ছে বাসে মথুরাতে গিয়ে চেক করছে, আজকে এসেছে সিমেন্ট, আজকে কি এসেছে কি,
যদি কিছু ব্যাগ, কিছু সিমেন্ট যদি পেয়ে যায়, কিছু বস্তা নিয়ে চলে আসে। কিছু কিছু সময় তো পরে দেখেছে কি সিমেন্ট, ওটা বস্তা থেকে সিমেন্ট দিয়ে মিশিয়ে জল দিয়ে সব কিছু কলম দিয়েছে, তারপর ওটা সত্য হচ্ছে না, মানে কিছু ডুপ্লিকেট আছে। কিছু কিছু সময় ঠিকঠাক পাচ্ছে। ফাইনালি প্রভুপাদের কৃপায়, প্রভুপাদ আসার এরকম এত প্রেশার দেওয়ার কৃপায় প্রভুপাদ চাইছে, যেহেতু ফাইনালি সিমেন্ট এসেছে, তারপর ভক্তরা ভেবেছেন এখনই কাজ হবে। তারপর যখন সিমেন্ট এসেছেন তখন প্রভুপাদ গুণার্ণব প্রভুকে বলেছেন প্রত্যেক সিমেন্ট ব্যাগ আপনি কাউন্টিং করবেন। হ্যাঁ, সকালে 8টার সময় থেকে রাত্রি 9:30 পর্যন্ত ও সিমেন্ট ট্রাক আসছে, অনেক সিমেন্ট পেয়ে গেছে ফাইনালি। তো ট্রাকে সিমেন্ট আসছে, আর কুলি সিমেন্টে নিয়ে ওই যেখানে স্টোর রুম আছে ওখানে নিয়ে রাখছে। তো ওনাকে বলেছেন আপনি কাউন্ট রাখবেন। তো উনি ওখানে দাঁড়িয়ে গেটের কাছে এক এক সিমেন্টকে কাউন্ট করে লিখছে গুণার্ণব প্রভু। আর প্রভুপাদ মাঝে মাঝে, সারাদিন চলছে এটা কাজ, মাঝে মাঝে এসে চেক করছে ঠিকঠাক হচ্ছে কিনা, উনি করছে কিনা কাজ। তারপর বিকালবেলা প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন গুণার্ণব প্রভুকে কত ব্যাগ? জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ঠিক আছে, তো গুণার্ণবকে জিজ্ঞাসা করেছেন বিকালবেলা এসে কত সিমেন্ট ব্যাগ হয়েছেন। গুণার্ণব প্রভু এক্স্যাক্ট কত কাউন্টিং হয়েছে বলে দিতেন প্রভুপাদকে। হ্যাঁ, তো পুরো হয়ে গেছে কমপ্লিট। প্রভুপাদ বলেছেন আপনি এখনই লক করে দেন, এই স্টোর রুম কি ঘরকে লক করে দেন। আর প্রভুপাদ বলেছেন, তারপর প্রভুপাদ বলে লক করে দিয়েছে। প্রভুপাদ মানে সিমেন্টের বিষয় নিয়ে এমনভাবে কেয়ার নিয়েছে এত কি ওখানে মানে সোনা ওখানে লক করে রাখছে, মানে ওখানে ওই সময় মানে সিমেন্ট সোনার মতো হয়ে গেছে। মানে এত কষ্ট, মুশকিল পাওয়া, এত কস্টলি, মুশকিল। হ্যাঁ, তারপর আগস্ট 12 তারিখে প্রভুপাদ একটু মানে ফিল করেছে, একটু উইক ফিল করেছে। তারপর ওনার চেয়ারে বসিয়ে বসিয়ে এক সাইডে মানে ঘুমিয়ে পড়েছে। তারপর ওনার রুমে ও পরের দিন প্রভুপাদ এত উইক হয়ে গেছে উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, ওনার কোনো রকম খিদে নেই। আর ওনার 104 জ্বর হয়ে গেছে, 104 ডিগ্রি। তো লোকাল ডক্টর এসেছে, প্রভুপাদকে দেখে বলেছেন প্রভুপাদকে ম্যালেরিয়া হয়ে গেছে। তারপর কিছু মেডিসিন ওষুধ দিয়েছেন। তো প্রভুপাদ 1-2 বার নিয়েছেন, তারপর বলেছেন এটা ওষুধ আমি নেব না। হ্যাঁ, তো আরেক ডাক্তারকে নিয়ে এসেছেন, ওরা কিছু ওষুধ দিয়েছে। প্রভুপাদ বলেছেন না, আমার কাছে আর কেউ ডক্টরকে নিয়ে আসবেন না, এই ডক্টর আমার রোগকে ঠিক করতে পারবেন না। ওই আগস্ট মাস, ওই সময় বৃষ্টির মাস, অনেক বৃষ্টি হচ্ছে। আর অনেক ভক্ত কিন্তু মানে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেক রকম রোগী হয়ে যাচ্ছে। শ্রুতিকীর্তি প্রভু যে প্রভুপাদের পার্সোনাল সার্ভেন্ট ছিল, ওনারও ম্যালেরিয়া হয়ে গেছে। তারপর কুলাদ্রি প্রভু যে বৃন্দাবনে মন্দির উদ্বোধনের জন্য এসেছেন, উনি তাহলে ওনার সেবা, ওনাকে অ্যাসিস্ট করতে শুরু করেছেন, ওনাকে সেবা করতে করতে ওনাকে ম্যালেরিয়া হয়ে গেছে। অনেক ভক্তরা ম্যালেরিয়া, জন্ডিস, ডিসেন্ট্রি, অনেক রকম পেটের সমস্যার কারণে অনেক মানে রোগ এসে গেছে। ওই সময়ই মানে যে বাতাবরণ খুব খারাপ ছিল। হ্যাঁ, সারাদিন মানে গরম, বৃষ্টি, এরকম খুব গরম হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এই কারণে অনেক রকম মশা, অনেক রকম পোকা, অনেক রকম ব্যাধি চলছে। মানে সারা বৃন্দাবনে এরকম বাতাবরণ ছিল ওই সময়। আর প্রভুপাদের পরিস্থিতি আর খারাপ হয়ে যাচ্ছিল। তো আবার সব ভক্তরা ভয় পেয়ে গেছে কি, যেমন অনেক বছর আগে যখন আমেরিকাতে ছিলেন প্রভুপাদ ওইরকম হয়েছিল, এখনই আবার কি প্রভুপাদের মানে মানে শরীর ত্যাগ করবে ওই রকম পরিস্থিতি হয়ে গেছে। তখন প্রভুপাদের ওখানে বেডেরকে বাইরে নিয়ে এসেছে, এক কুলার অ্যারেঞ্জ করেছে বাইরে, ঘরের বাইরে। প্রভুপাদকে মাসাজ করছে, ফ্যান করছে।
অনেক দিন হয়ে গেছে, কিন্তু প্রভুপাদ কিছু খাচ্ছেন না, শুধু কিছু গ্রেপস, আঙ্গুর, আর কিছু অরেঞ্জ, সন্তরা, বাস দিস। এইভাবে প্রভুপাদ বলছেন আমার বাবা এরকম কিছু খেতে না পারে ফাইনালি শরীর ত্যাগ করেছেন। এটা শুনে ভক্তরা আর খারাপ লাগেছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, একদিন রাত্রিবেলা হরিকেশ প্রভু সারা রাত্রি জাগিয়ে প্রভুপাদের রুমে বাইরে কাছে কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন করেছেন। প্রভুপাদ শুনেছেন, খুব ভালো লেগেছে। উনি বলেছেন এই কীর্তন আমাকে প্রাণ দিচ্ছে। তো ওই সময় থেকে সব ভক্তরা কন্টিনিউ প্রভুপাদের কাছে রুমের কাছে বসে কীর্তন করতে শুরু করেছেন। তারপর প্রভুপাদ বলেছেন আমার এই রোগ অসুস্থ আমি কেন হয়েছিলাম জানেন? এখানে যে ইসকনের অনেক যে লিডার এখনই যে আছে, ওরা অনেক পাপ করছে। 80%, 80% লিডার লোক কিছু নিয়ম, 4 নিয়ম ঠিকমতো পালন করছেন না। সেই জন্য ওই সময়ে বৃন্দাবনে অনেক ভক্তরা সকালে 4 বেলা, ভোরবেলা 4 বাজে ঘুম থেকে উঠছেন না। তো প্রভুপাদ এখনই বেশি কথা বলতে পারছেন না, কিন্তু শুধুমাত্র উনি একটাই কথা বলেছেন, ওনার এই অসুস্থতার কারণ কি। কিন্তু এই কারণ শুনে সব শিষ্য খুব দুঃখিত হয়ে গেছিল। তো কোন এই শিষ্য যার কারণে এরকম প্রভুপাদের হচ্ছে, তো নিজে দেখে নিজে দুঃখ পাচ্ছে। তো সবাই শিষ্যরা এরকম ভাবছে ও ভগবান, আমি আমার পাপের কারণে আমার গুরুদেব এই কষ্ট ভোগ করছেন। তো সঙ্গে সঙ্গে বৃন্দাবনে সব শিষ্যরা ওই সময় থেকে খুব স্ট্রিক্ট সব নিয়ম পালন করতে শুরু করেছেন। সকালবেলা ভাগবতম ক্লাসে ভক্ত যে ক্লাস দিচ্ছে উনি বলেছেন প্রভুপাদের বই থেকে দীক্ষার সময় কৃষ্ণ যত পাপ আছে, কর্ম আছে, শিষ্যের যে দীক্ষা নিচ্ছে ওনার দীক্ষার সময় সব পাপকে কৃষ্ণ গ্রহণ করে নেয়। আর গুরুদেব যে কৃষ্ণের প্রতিনিধি, উনি এই ওনার শিষ্যের কর্ম মানে বিনাশ করার উনি কিছু ফল নেই। কৃষ্ণ তো ইনফাইনাইট মানে অনন্ত, সেই জন্য যতই কর্ম কৃষ্ণ নেই ওনার কিছু হবে না। কিন্তু যে গুরুদেব আছে উনি শুদ্ধ, কিন্তু ওনার ফাইনাইট মানে সীমিত। যেরকম কৃষ্ণ অসীমিত, উনি যতই কর্ম নেবে, পাপ করছে আপনি উনি নিয়ে নেবে, ওনার কিছু হবে না। কিন্তু গুরুদেব তো শুদ্ধ কিন্তু সীমিত, ওনার একটা সীমা আছে, তারপর ওনার এফেক্ট হবে। তো স্পিরিচুয়াল মাস্টার গুরুদেবকে এরকম শিষ্যের পাপের কিছু ফল উপভোগ করতে হচ্ছে, সেই জন্য উনি অস্বস্ত হয়ে যায়। তো জীব গোস্বামী সেই জন্য একটু ওয়ার্নিং, চেতাবনী দিয়েছেন কি গুরু মহারাজকে, গুরুদেবকে, যে কোনো গুরুকে অনেক শিষ্যকে নেওয়ার জন্য একটু সাবধান করেছেন। কেন? যদি বেশি শিষ্য মানে বেশি কর্মকে নিতে হবে। এইরকম পূর্ব কর্মকে তো স্বীকার করতেই হবে শিষ্যের দীক্ষার সময়, কিন্তু দীক্ষা পরে যদি ওরা পাপ কর্ম করে ওটাও গ্রহণ করতে হবে গুরুদেবকে। আর এই রকম পাপকে গ্রহণ করে দীক্ষার পরে যদি পাপকে গ্রহণ করতে পারে তো ওই জন্য গুরু অস্বস্ত হয়ে যায়। তো প্রভুপাদ বলেছেন কি আমি একটাই ভুল করেছিলাম, অনেক শিষ্যকে গ্রহণ করেছিলাম, তাহলে কি করব? আমার তো কোনো চয়েস নেই কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য, তাহলে আমাকে অনেকের শিষ্যকে গ্রহণ করতে হয়েছে। আর এই কারণে কোনো কোনো সময় গুরুকে অস্বস্ত হবে। তাহলে এইভাবে শিষ্যরা জানতে পারে কি আমার পাপের কারণে আমার গুরু মহারাজ উপভোগ করছে কষ্ট। তো
এইভাবে ওরা বুঝবে ওনার দোষ কি আর শুধরাবে। কিন্তু এখানে প্রথমবার প্রভুপাদ এইরকম ফার্স্ট টাইম বলেছেন কি ওনার অস্বস্তির কারণ ওনার শিষ্য, ওনার গুরুদেবের আদেশকে পালন করছেন না, সেই জন্য উনি এখনই অত অস্বস্তি পড়ে গেছেন। তো শিষ্যরা বুঝেছেন ওনার মিস্টেকটা কি শিল প্রভুপাদের মেন কারণ এই ম্যালেরিয়া নেই। যদি প্রভুপাদ ঠিক হতে হবে আমাকে আমার ভুলকে ঠিক করতে হবে, আর আমাকে প্রার্থনা করতে হবে কৃষ্ণের কাছে কি আমার প্রভুপাদকে সুস্থ করে দেন। প্রভুপাদের কন্ডিশন এত ক্রিটিক্যাল হয়ে গেছিল, মানে আর উনি যে কথা বলেছেন ওনার সেক্রেটারি ব্রহ্মানন্দ স্বামী সঙ্গে সঙ্গে মানে সব ইস্কনের সব জায়গাকে পাঠিয়ে দিয়েছে চিঠি, কি প্রভুপাদ চাইছে ওনার স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য, প্রভুপাদকে স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য সব মন্দিরে 24 ঘন্টা কীর্তন শুরু করার জন্য, আর এইভাবে প্রত্যেক মন্দিরে যদি করে তাহলে তাড়াতাড়ি প্রভুপাদ রিকভার হতে পারে, এই প্রার্থনা করার জন্য কৃষ্ণের কাছে। তো সবার মনে এটা পড়েছে, সিনিয়র যে শিষ্য ছিল ওনার মনে। 1967-এ প্রভুপাদ এরকম একবার হয়েছিল, হার্ট প্রবলেম হয়েছিল। তো সারা রাত্রি ওরা প্রভুপাদ রিকভার করার জন্য, প্রভুপাদ সুস্থ হওয়ার জন্য ভগবানের কাছে কীর্তন করে প্রার্থনা করেছেন। আর প্রভুপাদ ওই সময় ওনাকে বলেছেন নরসিংহদেবকে প্রার্থনা করার জন্য, নরসিংহ আরতি কি মন্ত্র দিয়েছেন। তো এইভাবে কি আমার গুরু মহারাজ এখনই কাজ শেষ করেননি, প্রচার কাজ, সেই জন্য ওনাকে রক্ষা করুন। তো এই তার ফল পরে প্রভুপাদ বলেছেন আপনারা সবাই প্রার্থনা করেছেন সেই জন্য কৃষ্ণ আমাকে রক্ষা করেছেন। এখন সেম পরিস্থিতি আবার 1974-এ এইরকম পরিস্থিতি উৎপন্ন হয়েছে, কিন্তু এখনই সবাই প্রভুপাদের জন্য প্রার্থনা করছে। তো কিন্তু এইবার প্রভুপাদ একটা খবর মানে একটা জিনিস চাইছে কি এখনই ওই সময় থেকে অনেক শিষ্য আছে, কিন্তু এখনই শিষ্য কিছু নিয়ম পালন করছেন না, সেই জন্য ওনার এই কষ্ট। এই বাক্য যে কৃষ্ণ প্রভুপাদ বলেছেন কি 80% লিডার ওনার রুলস রেগুলেশন ফলো করছেন না, এটা কিন্তু ব্রহ্মানন্দ স্বামী কাউকে চিঠিতে পাঠায়নি, কেন এটা তো খুব হেভি স্টেটমেন্ট, এটা শুনে তো অনেকেই দুঃখ পাবে সেই জন্য। তো প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন এখানে মন্দির উদ্বোধন করে বড় অনুষ্ঠান করার জন্য, কিন্তু এসব কিছু হতে পারেনি। আর উনি এখনই এত অসুস্থ হয়ে গেছে কি ওনার সার্ভেন্ট প্রভুপাদকে নিয়ে হাতে ধরে বাথরুমে আসা যাওয়া করার সিচুয়েশন, মানে আর ভক্তরা প্রভুপাদকে মাসাজ করছে, সেবা করছে, প্রার্থনা করছে, কীর্তন করছে, কি সুস্থ হয়ে যান প্রভুপাদের কৃষ্ণের কাছে। কিন্তু প্রভুপাদ সব কিছু এই কৃষ্ণের কৃপা এইভাবে স্বীকার করছে। আর হঠাৎ করে প্রভুপাদ একটা টেলিগ্রাম চিঠি পেয়েছেন, মানে খবর পেয়েছেন কি উত্তরপ্রদেশ ইউপি গভর্নমেন্টের গভর্নর এখানে আসছে, মানে ওনাকে দেখতে, প্রভুপাদকে দেখা করার জন্য। যেহেতু এই গভর্নর ছিলেন মুসলিম ছিলেন, আকবর আলী ওনার নাম, কিন্তু প্রভুপাদের একটা বন্ধু ছিল, ওনার নাম ছিল শেঠ বিশেনচন্দ। এই শেঠ বিশেনচন্দ প্রভুপাদের বন্ধু, কিন্তু উনি গভর্নরের বন্ধু। তো উনি গভর্নরকে জানিয়েছেন এখানে একটু ইস্কন মন্দির হচ্ছে, আমার দেখতে আসুন। তো উনি রাজি হয়েছেন, তো উনি ভিজিট করবে। তো প্রভুপাদ যখন শুনেছেন গভর্নর আসবে, তো প্রভুপাদ ভেবেছেন তাহলে যদি গভর্নর রাজি হয় তাহলে এই সিমেন্ট স্টিল এসব সমস্যা যে গভর্নমেন্ট পারমিশন দরকার না, তো এই সমস্যা যদি মিটে যায়, গভর্নর হেল্প করে আমাকে। তো প্রভুপাদ মানে এত সস্ত করাব, তাও উনি বলেছেন এই গভর্নর আসবে, ভালো স্বাগত করার জন্য সব আয়োজন করুন, আর আমি নিজে এই গভর্নরের সাথে দেখা করতে চাই। তো এরকম উনি এখনই বিছানায়
প্রভুপাদ আছে, কিন্তু বিছানার দিকে উনি প্রভুপাদ আদেশ দিচ্ছে ভক্তকে, আপনি ভালো রান্না করুন, যে গভর্নর সাথে যে আসে সবাইকে ভালো প্রসাদ রান্না করে আয়োজন করুন, ফিস্ট প্রসাদ। আর চোখ প্রাঙ্গণ আছে না, কোর্টইয়ার্ডে খোলা জায়গা আছে মন্দিরের, ওখানে ওখানে আয়োজন করুন, সব টেবিল চেয়ার সব কিছু অ্যারেঞ্জ করুন সবাই। তো ভক্তরা সবাই যেরকম প্রভুপাদ চাইছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর প্রভুপাদ বলেছেন, আর কিন্তু ভক্তরা প্রভুপাদকে একটা কথা বলেছেন, প্রভুপাদ কিন্তু আপনি বিশ্রাম নেবেন ঘরে বিছানেই, আমরা গিয়ে গভর্নর সাথে কথা বলবো, ওনাকে স্বাগত সৎকার প্রসাদ সব কিছু দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু প্রভুপাদ বলেছেন না, আমি বাইরে আসবো আর গভর্নর সাথে দেখা করব, আই উইল মিট হিম। তো শ্রুতকীর্তি প্রভু প্রভুপাদকে সিল্ক ধুতি পরিয়েছেন নূতন ফ্রেশ। আর প্রভুপাদ তারপর তিলক লাগানোর জন্য এত ওনার অসুবিধা হয়েছে, মানে শুধু তিলক লাগানোর জন্য ওনাকে 5 মিনিট লেগেছে। মানে প্রভুপাদের তিলক যদি আপনি দেখেন একবারে লেগে দিই প্রভুপাদ, ওই সময় 5 মিনিট লেগেছে প্রভুপাদকে তিলক লাগা, রেডি হওয়ার জন্য টাইম লেগেছে একটু। হ্যাঁ, তারপর প্রভুপাদ বলেছেন কি আমার তিলক হয়ে গেছে ঠিকঠাক। মানে প্রভুপাদ এত অসুস্থ ছিল, উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। হ্যাঁ, তো সুকৃতি প্রভু আর মানে শ্রুতকীর্তি প্রভু আর অন্য ভক্তরা প্রভুপাদকে চেয়ারে বসিয়ে দিয়ে এই চেয়ারকে নিয়ে গেছে ওখানে কোর্টইয়ার্ডে, যেখানে গভর্নর আসবে ওখানে রেখে দিয়েছে। তো চেয়ারে বসে আছে কোর্টইয়ার্ডে, আর সব টেবিল চেয়ার অ্যারেঞ্জ করা আছে, সব প্রসাদ আয়োজন করা হচ্ছে। জাস্ট গভর্নর আসার জাস্ট আগে অনেক পুলিশ এসেছে, পুলিশ এসে সব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সব ভক্তকে এই এলাকাতে আসার জন্য নিষিদ্ধ করেছেন, সব অ্যারেঞ্জমেন্ট করেছে। গুণার্ণব প্রভু রেড কার্পেট দিয়েছেন ওই কোর্টইয়ার্ড থেকে গভর্নরের আসার জায়গা থেকে পর্যন্ত, কি গভর্নমেন্ট রেড কার্পেট ওয়েলকাম দেওয়ার জন্য। সব ভক্তরা এই রোপ দিয়েছে, রাশি দিয়ে দিয়েছে, মানে রাশি ক্রস করতে হবে না। তো ওই এইদিকে ওদিকে কার্পেটে সব ভক্তরা মৃদঙ্গ কীর্তন নিয়ে, করতাল নিয়ে কীর্তন করতে শুরু করেছেন। আর সুরভি প্রভু গভর্নর এসেছে, ওনাকে মালা পরিয়ে দিয়েছে, মালা তুলে দিয়েছে গভর্নর। তারপর গভর্নর এসে রেড কার্পেটটি এসে যেখানে চেয়ার টেবিল অ্যারেঞ্জমেন্ট করা আছে কোর্টইয়ার্ডে, ওখানে এসে বসেছেন। প্রভুপাদের সামনে যখন এসেছেন, তো প্রভুপাদ গভর্নর সাথে কথা বলার জন্য উনি দাঁড়িয়ে, তো সব ভক্তরা অবাক হয়ে গেছে। এখন পর্যন্ত প্রভুপাদ তো এখনই মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে পারছে না, এখনই গভর্নর এসেছেন, তো প্রভুপাদ দাঁড়িয়ে, মানে অনেক কষ্ট হচ্ছে প্রভুপাদকে, তাও উনি দাঁড়িয়ে প্রভুপাদের সাথে হাত শেক হ্যান্ড করেছেন। তারপর কিছুক্ষণ কথা বলেছেন, তারপর বসেছেন। তো তারপর প্রভুপাদ মানে আর বেশি মানে ওনার কাছে স্বাস্থ্য ঠিক নেই, তো সেই জন্য উনি আর বেশি কথা বলতে পারবেন না, সবাই জানি। কিন্তু প্রভুপাদ এরকম কাঁপতে হাসতে হাসি মুখে ওনার সাথে কথা বলতে চেষ্টা করছে। সব ভক্তরা খুব মানে ভয়ে ছিল, কি হবে প্রভুপাদ এরকম, ওনার মানে খুব এক্সটেন্ড করছে ওনাকে, নিজেকে চেষ্টা করছে, তাও কিছু বলেন, এসব চুপ দাঁড়িয়ে দেখছে। তারপর গভর্নরকে কথা বলতে বলেছেন প্রভুপাদ, তো গভর্নর কথা বলতে শুরু করেছেন। ভারতে ভবিষ্যৎ তো শুধু ইন্ডাস্ট্রিতে আছে, ওনার কথা উনি বলেছেন। তারপর প্রভুপাদ দাঁড়িয়ে উনি কথা বলতে শুরু করেছেন, কিন্তু দাঁড়াতে পারছেন না, তো এই চেয়ারের সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে প্রভুপাদ কথা বলেছেন। প্রভুপাদ মানে একটু অবস্থা খুব খারাপ, মানে ভালো করে উনি মানে দেখতে পারছেন না, ওই রকম পরিস্থিতি। তাও কিছু কথা বলেছেন, 20 মিনিট কথা বলেছেন প্রভুপাদ। ওই সময় উনি 2 মিনিট কথা বলতে শক্তি ছিল না ওনার প্রভুপাদ, তাও উনি প্রভুপাদ 20 মিনিট ওনার সাথে কথা বলেছেন। আর গভর্নর শুনেছেন 20 মিনিট কথা। তারপর প্রভুপাদ বসেছেন, তারপর সবার সাথে ওনার সাথে 15 জন এসেছেন অফিসিয়াল, গভর্নমেন্ট মিনিস্টার, সবার সাথে মিলে প্রভুপাদ প্রসাদ পেয়েছেন। তারপর গভর্নর চলে গেছেন। তারপর প্রভুপাদ ওনার ঘরে গিয়ে আবার বিছানায় পড়ে গেছে, 105 টেম্পারেচার।
তারপর আবার গভর্নর চলে গেছে, সব পুলিশ চলে গেছে, সব চলে গেছে, আবার যেরকম আগে ছিল ওই রকম হয়ে গেছিলো। কিন্তু সব ভক্তরা অবাক হয়ে গেছে, প্রভুপাদের মানে কত দৃঢ় সংকল্প, মানে এইখানে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য কত সংকল্প দেখে মানে অনেক ভক্তরা ভিতরে ভেবেছেন আমরা তো কিচ্ছু করছেন না, প্রভুপাদ যত চেষ্টা করছে ওনার সামনে আমরা কিছু করছেন না। 2 সপ্তাহ প্রভুপাদের জ্বর ছিল এরকম, 2 সপ্তাহ পরে প্রভুপাদের জ্বর কমে গেছে, ঠিক হয়ে গেছে। আর বাতাবরণও ঠিক হয়ে গেছিলো, মানে ওটা বৃষ্টিকাল শেষ হয়ে গেছিলো, আস্তে আস্তে সব ঠিক হয়েছিল। কিন্তু কনস্ট্রাকশন এখনই কমপ্লিট হয় না, কনস্ট্রাকশন পরিস্থিতি ওই রকম আছে। কিন্তু প্রভুপাদের সংকল্প এত স্ট্রং হয়ে গেছিলো, এখনই কেউ ভক্ত আবার নিয়ম উল্লঙ্ঘন করার সাহসই করবে না। সবাই ভেবেছে আমাকে ঠিক মতো করতে হবে, নিয়ম পালন করতে হবে, ভালো সেবা করতে হবে, সবার ভিতরে এই জাগ্রত হয়ে গেছে চেতনা। তারপর প্রভুপাদও সুস্থ হয়ে গেছিলো, উনি আবার কোনো সমস্যা মানে বলেনি আমার এই সমস্যা কিছু ছিল না। তারপর সবাইকে বলে দিয়েছে, খবর দিয়ে দিচ্ছে সারা বিশ্বে কি এখনই প্রভুপাদ স্বাস্থ্য ঠিক হয়ে গেছে, এখনই আপনার 24 ঘন্টা হরিনাম বন্ধ করতে পারবেন আর আলাদা আলাদা সেবায় কন্টিনিউ করতে পারবেন আপনার। কিন্তু এক জিনিস ক্লিয়ার ছিল কি প্রভুপাদ সম্পূর্ণভাবে আধ্যাত্মিক স্তরে আছে, প্রভুপাদ যে ব্যক্তি আছে। আর প্রভুপাদ সব ভক্তকে এরকম ভগবানের সেবায় যুক্ত করেছেন প্রেম और শ্রদ্ধা সহকারে, আর সবাই ভক্ত এরকম সেবা করছে, আর প্রভুপাদ সবার কর্ম গ্রহণ করছে। আর ওরা শপথ নিয়েছেন গুরুদেবকে কি আমরা সবাই নিয়ম পালন করব। এখনই ওরা কিছু পালন করছেন না, তাও প্রভুপাদ ওনাকে ত্যাগ করেননি, উনি এখনই ওনাকে কৃপা দিচ্ছে। হ্যাঁ, আর তাহলে দিয়ে ও সবাই প্রভুপাদের আদেশ পালন করতে পারে, সেই জন্য আবার কৃপা দিচ্ছে। নাহলে ভক্তের কাছে অত শক্তি থাকতে পারবে না। প্রভুপাদের জন্য কোনো সময় ওনাকে ত্যাগ করবে এটা প্রশ্নই নেই। ইভেন ওয়েন হি হ্যাড সাফার্ড ইলনেস, মানে এই শিষ্যের কারণে উনি এত অসুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো সময় ওনাকে ত্যাগ করার জন্য প্রভুপাদ ভাবেনি। এরকম 2 সপ্তাহ তো প্রভুপাদ কিছু বই অনুবাদ করতে, বই লিখতে পারেননি। 2 সপ্তাহ পরে আবার চৈতন্য চরিতামৃতকে উনি অনুবাদ করছে, কাজ শুরু করেছেন। चैतन्य चरितामृत श्री चैतन्य महाप्रभु सनातन गोस्वामी के जो शिक्षा दिच्छे मध्य लीलाते ওই কার ওখানে উনি লিখছে, এখনই অনুবাদ করছে। जय श्री राधा माधव की जय, श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, श्री गौर निताय की जय, श्री प्रभुपाद जय। একটু আছে লাস্ট শেষ করব আমি। তো এখান থেকে প্রভুপাদ টেকিং আপ ওয়্যার হি হ্যাড লেফট অফ, প্রভুপাদ আবার শুরু করেছেন ভোরবেলা ওটা, তারপর সব অনুবাদ চৈতন্য চরিতামৃত বাংলায় আছে, ওটাকে ইংলিশে অনুবাদ করা, সব তাৎপর্য টিকা টিপ্পণী লেখা ওনার ডিকটা মেশিনে ডিকটেট করা শুরু করে দিয়েছে। এখনই ভয়েস একটু ফেন্ট হয়ে গেছে, কম হয়ে গেছে, তাও প্রভুপাদ কাজ শুরু করে দিয়েছে সেবা। আর আস্তে আস্তে ওনার ভয়েস স্ট্রং হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আর 1 ঘন্টার পরে ঠিকঠাক নর্মাল কথা বলতে শুরু করেছেন। বৃন্দাবন যে সময় ওখান থেকে এখনই প্রভুপাদ রওনা দেওয়ার সময় হয়েছিল, হ্যাঁ, ওই সময় পর্যন্ত উনি মোটামুটি নর্মাল স্পিড থেকে বেশি আনইউজুয়ালি ফাস্ট প্রতিদিন 2 টেপ রেকর্ড করছে চৈতন্য চরিতামৃতের বই অনুবাদের জন্য। তো মানে মোটামুটি সুস্থ হয়ে ঠিকঠাক মানে খুব ফাস্ট স্পিডে প্রভুপাদ সেবা করতে শুরু করেছেন। তাহলে আজকে এখানে রাখবো, তো সময় হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়, শিল প্রভুপাদ লীলামৃত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।